এর আগের ভিডিওতে ছিল শিলিগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার পর্ব। রাস্তার কন্ডিশন কেমন, কোন স্ট্রেচটা খারাপ, যাওয়ার সময় কোথায় খাওয়া দাওয়া করলাম, কোথা থেকে কোথাকার ডিস্টেন্স কত, এই নিয়ে বিস্তারিত তথ্য সেই ভিডিওতে দিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমাদের আজকের ভিডিওতে থাকছে গুয়াহাটি থেকে ভালুকপং হয়ে বোমডিলা যাওয়ার তথ্য। সোলেস বলে যে হোমস্টেটা আছে, সেখানে সকালবেলা আমরা যখন বেরোচ্ছিলাম সেই সময় গাড়িটা দেখলাম প্রচণ্ড নোংরা হয়ে আছে। ইনফ্যাক্ট রাত্রেও দেখেছিলাম গাড়িটা নোংরাই ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে পরিষ্কার হবে কি হবে না। কিন্তু ওরচি কি করলো, একটা ডাস্টার বার করে গাড়িটাকে ভালো করে পরিষ্কার করে দিল নিজ দায়িত্বে। আমাকে হাতও দিতে হয়নি এবং ওরচিকে সেই জন্য থ্যাঙ্কস। এখন আমরা 7:20 নাগাদ বেরিয়ে পড়লাম গুয়াহাটি থেকে, হোমস্টে থেকে। ওখান থেকে বেরিয়ে জিএস রোড ধরে আমরা অ্যাপ্রোচ করছিলাম। জিএস রোডের কিছুটা অংশ ছোট টিলা মতো আছে, পাহাড়ি জায়গার মতো, মানে বেশ ঘুরে ঘুরে উঠতে হয়, ঘুরে ঘুরে নামতে হয়, এরকম একটা জায়গা আছে। ইনফ্যাক্ট এখনও তাই, পাহাড়ের একটা ছোট্ট মতো স্ট্রেচ আছে, এখানে ওপর নিচে করতে হচ্ছে গাড়িটাকে নিয়ে। তো জিএস রোডটা পেরিয়ে আমরা এখন NH-27 ধরলাম। এবার NH-27 ধরে আমরা টুয়ার্ডস যাব ভালুকপংয়ের দিকে। ভালুকপং থেকে আমরা পাস করাবো। এবার পাস করাবার জন্য আমরা অলরেডি একজনকে কন্ট্যাক্ট করেছিলাম কলকাতা থেকে, তিনি পাসটা করেও রেখেছেন। 4 জনের পাস, আমরা 4 জন যে আছি তার পাস লাগবে এবং তার সাথে যে সমস্ত পেপারগুলো আছে সেগুলো আগেই প্রোভাইড করা ছিল। গাড়ির কিছু পেপার ওখানে লাগবে বলে শুনলাম, তো গাড়ির পেপারও রেডি করা আছে, কিন্তু গাড়ির জন্য আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, যেহেতু যে হোমস্টেটাই ছিলাম সেই হোমস্টেতে গ্যাস ছিল এবং ইন্ডাকশান কুকারও ছিল, তো গরম করার একটা অপশন ছিল, কিন্তু সকালবেলা কারেন্টই ছিল না। সেই জন্যে লাইট পাখা তো চলেছে, কিন্তু সেখানে এসিটা চলেনি আর প্লাগ পয়েন্টগুলো কাজ করছিল না। তো ওই জন্য আমাদের কাছে যে কেক বিস্কিট এগুলো আছে সেইগুলো খেয়েই আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় কোথাও যদি দেখতে পাই চায়ের ব্যবস্থা আছে তাহলে সেখানে চা খেয়ে নেবো। এখন যে রাস্তাটা ধরেছি NH-27, এটা হচ্ছে অসাধারণ রাস্তা। 100-120 স্পিডও তুলে দিতে পারবেন এবং এই রাস্তাটাই কিন্তু কাজিরাঙ্গা ডিব্রুগড়ের দিকে যাচ্ছে। আমরা তার আগেই নওগাঁও থেকে তেজপুর হয়ে ভালুকপংয়ের দিকে ঢুকবো, তো সেই জন্য ব্রহ্মপুত্র নদটা আমাদের পেরোতে হবে। তেজপুর যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে নাহালি, মানে গ্রামটার নাম হচ্ছে নাহালি আর জায়গাটা হচ্ছে তেলি বলে। হাই রোডের ধারেই এই জায়গাটা। তো এখানে ছোট ছোট অনেকগুলো খাবারের দোকান আছে। তো সেই খাবারের দোকানের মধ্যে একটা দোকান যেখানে একটু ভিড় আছে, কম্পারেটিভলি বেশি, সেই দোকানটায় ঢুকে গেলাম। দিয়ে পরোটা খেলাম, না ওটাকে পেটাই পরোটা টাইপের বলা যেতে পারে। তার সাথে ছোলার ডাল খেলাম, আর একটা শাক টাক দিয়ে একটু তরকারি করেছিল, আর একটা লঙ্কার আচার খেলাম, লঙ্কা ডাল দিয়ে আচার। তো খুব সুন্দর লাগলো, একদম ফ্রেশ খাওয়া। দিয়ে তারপর চা খেয়ে সেখান থেকে উঠে এখন আমরা তেজপুর হয়ে ভালুকপংয়ের দিকে রওনা দেবো। ইনফ্যাক্ট আমি যে জায়গাটায় বসে আছি সেই জায়গাটাও একটা ওরকম টাইপেরই রেস্টুরেন্ট খোলার কথা, ঠিক এরকম জায়গাতেই আমরা বসলাম, বসে খাওয়া দাওয়া করলাম। তো এখন এদের ফটো সেশন চলছে। রাস্তা কিন্তু অত্যন্ত ভালো, গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। আর সেলফির জন্য ডাকছে সবাই সেলফির জন্য রেডি। চলো একটা সেলফি তুলেই নি, তাই না? তো আবার আমরা ভালুকপংয়ের দিকে রওনা দিলাম। এবার ভালুকপংয়ে আমাদের ILPটা করানোই হয়ে গেছে, ILPটা কালেক্ট করবো। পেমেন্টও করা হয়ে গেছে, 200 টাকা করে, 800 টাকা টোটাল। কথাও হয়েছে, যিনি করেছেন তিনি ওখানে দাঁড়িয়ে থাকবেন। রাস্তাটা অসাধারণ, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা। এখন আমরা আহতগুড়ি বলে একটা জায়গা আছে, সেটা দিয়ে যাচ্ছি। এখান থেকে নওগাঁও মোটামুটি 36 কিলোমিটারের মতো। এবার সেখান থেকে আরেকটু এগিয়ে যেতে হবে, তারপর ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে আমরা যাব। এত সুন্দর রাস্তা, চারিদিকে সব থেকে ভালো লাগছে বিভিন্ন রঙের ফুল। এই বেগুনি কালারের ফুলগুলো এত সুন্দর, আর তার সঙ্গে কোথাও হলুদ, কোথাও লাল, চারিদিকে না ভরে গেছে এই সুন্দর সুন্দর ফুলগুলো। এতক্ষণ ধরে আমরা কাজিরাঙ্গা যাওয়ার যে রাস্তাটা সেটাই যাচ্ছিলাম। এবার একটা ইম্পর্টেন্ট জায়গা এসে গেছে, যেখানে আমরা কাজিরাঙ্গার দিকে আর যাচ্ছি না, এখন আমরা তেজপুরের দিকে বাঁকলাম, মানে বাঁদিকে বেঁকে গেলাম। কাজিরাঙ্গার দিকে যে রাস্তাটা সেটা সোজা চলে গেছে, বাঁদিকে আমরা তেজপুরের দিকে বেঁকে গেলাম। এবার এখান থেকে আমরা এখন ভালুকপংয়ের দিকে যাব। তবে তেজপুরের দিকে যে রাস্তাটা বাঁকলো সেই রাস্তাটা কিন্তু একটু ভাঙাচোরা ছিল, সামান্য ওই 500 কি 600 মিটারের মতো ভাঙাচোরা ছিল। তারপর থেকে আমরা কিন্তু আবার ভালো রাস্তা পেয়ে গেছি তেজপুর যাওয়ার জন্য। তেজপুরের দিকে যাওয়ার পথে
ব্রহ্মপুত্র নদ যেটা আছে তার উপরে যে কলিয়া ভোমরা সেতু আছে সেটার ওপর দিয়ে এবার যাব আমরা। কলিয়া ভোমরা সেতুটা পেরোবার পর ওপারে 14 কিলোমিটার, না 14 কিলোমিটার বললেও ভুল হবে, 13 কিলোমিটারের মতো গেলেই কিন্তু আমরা তেজপুর পেয়ে যাব। এই ব্রহ্মপুত্র যে নদটা আছে সেই নদটার পরেই কিন্তু একটা নদী শুরু হচ্ছে, মানে একটা নদী ওখানে এসে মিশছে, সেটার নাম হচ্ছে কেলং নদী। তো এখান থেকে 1 ঘন্টা 17 মিনিটের মতো দেখাচ্ছে ভালুকপংয়ের দূরত্ব। ডান দিকের ওদিকটা দিয়ে গাড়ি ফিরছে। বিশাল বিশাল ব্রহ্মপুত্র, বিশাল চওড়া। সেতুটা শেষ হয়ে গেল, তবে এখনো কিন্তু আমরা অরুণাচল প্রদেশে প্রবেশ করিনি, এখনো আমরা আসামের ওপর দিয়েই যাচ্ছি। ভালুকপংয়ে গিয়ে আমরা অরুণাচল প্রদেশে প্রবেশ করব। কালিয়া ভোমরা ব্রিজটা পেরোবার পরে বেশ কিছুটা গেলাম, প্রায় 5-6 কিলোমিটার হবে রাফলি। তারপরে একটা ব্রিজ এলো, মানে ওভারব্রিজ টাইপের, আর ওভারব্রিজটায় উঠতে হবে কারণ ভালুকপং যাওয়ার জন্য ওই ওভারব্রিজের রাস্তাটাই ধরতে হবে। বাঁ দিক দিয়ে তেজপুর চলে গেছে, তেজপুরের রাস্তায় আমরা যাব না। তো এখন আমরা ওই ওভারব্রিজটা পেরিয়ে বেশ কিছুটা এগিয়েও এসেছি। এখন 59 কিলোমিটারের মতো বাকি ভালুকপং পৌঁছতে, আর 1 ঘন্টা 8 মিনিট থেকে 10 মিনিটের মতো লাগবার কথা। তো এখন 10:30 বেজে গেছে, না 11:45 বেজে গেছে। তো আশা করছি 12টা নাগাদ আমরা পৌঁছে যাব ভালুকপংয়ে। ভালুকপং যাওয়ার পথে আমরা চায়ের বাগান আবার দেখতে পেলাম, ওর কিছু কিছু জায়গায় দেখলাম যে চা তোলাও হচ্ছে। ভালুকপং যাওয়ার যে রাস্তাটা সেটা এখনো ওই 1 ঘন্টার মতোই লাগবে হয়তো, কিন্তু রাস্তাটা বেশ সরু হয়ে গেছে আর একটু ধরে চালাতে হচ্ছে কারণ জায়গায় জায়গায় বাম্পার আছে আর সামনে দিয়ে লরি ফরিও যাচ্ছে। ওভারটেক করার সেরকমভাবে কোনো উপায় নেই বা অপরচুনিটিও পাওয়া যাচ্ছে না। ওদিক থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো চওড়া কোথাও দাঁড়িয়ে থাকছে, কিংবা কখনো কখনো আমরাও চওড়া একটা জায়গায় দাঁড়িয়ে থাকছি যদি ওপাশ থেকে কোনো গাড়ি আসে বা উল্টো দিক থেকে কোনো গাড়ি আসে। আচ্ছা, ওই ছোটো রাস্তাটা ছিল, ওই রাস্তা দিয়ে কোনো মতে লরিগুলোকে ওভারটেক করে বেরিয়ে এসেছি। তো ওই ছোট রাস্তাটার মধ্যে দিয়ে আরও 15-20 মিনিটের মতো চালানো হলো। তারপরে আমরা একটা বড় রাস্তায় চলে এসেছি। এটা ঠিক আছে 4 লেন হাইওয়ে তো নয়, কিন্তু স্টেট হাইওয়ে, সুতরাং এটা অনেক কমফোর্টেবলি চালাতে পারছি। এই জায়গাটা যথেষ্ট ভিড়, বেশ ক্রাউড মতো হয়ে আছে, বাজার এরিয়া। এই জায়গাটা হচ্ছে বালিপাড়া ভালুকপং রোড, এটাই মনে হয় মেন মার্কেট। ভালুকপং যাওয়ার এই যে রাস্তাটা আছে, দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে। এবার সেই রাস্তাটা এত সুন্দর করে তৈরি, কোনো জার্কিং নেই, কিছু নেই, একদম সিম্পলভাবে যাচ্ছি 50-60 স্পিডে, না এখন তো 70 স্পিডে উঠে গেছে, কিন্তু দুর্দান্ত লাগছে এই রাস্তাটাতেই যেতে। মানে সিনিক বিউটি আমরা অরুণাচল প্রদেশ ঢোকার আগেই পেয়ে যাচ্ছি। ভালুকপং আর 24 কিলোমিটার দূরে এখান থেকে। ভালুকপংয়ের যে চেকপোস্টটা সেটাই এসে গেছি। এবার চেকপোস্টে এখানে একটা দোকান ছিল, ট্যুর অ্যান্ড ট্যুরিজম এজেন্সি মেসার্স কিছু একটা লেখা আছে। তো সেইখান থেকেই আমরা এই প্রভিশনাল ইনার লাইন পারমিটটা পেয়ে গেলাম। ফটোগুলো আমরা অনলাইনে ওকে পাঠিয়ে রেখেছিলাম, মানে হোয়াটসঅ্যাপ করে রেখেছিলাম, ডিটেলসও পাঠিয়ে রেখেছিলাম। তো এই ইনার লাইন পারমিটটা নিয়েই আমাদের চেকপোস্টে যেতে হবে, আর চেকপোস্টে এটা চেক করবে, দিয়ে কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারে। বেসিক্যালি আমাকে যেটা বললো যে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা আপনি দেখাবেন, শো করবেন, এবং তারপরেই আপনি এন্ট্রি পেয়ে যাবেন। ইনার লাইন পারমিটটা করতে 200 টাকা করে লেগেছে পার হেড, 800 টাকা গাড়ির জন্য কিছু লাগেনি। এই যে চেকপোস্টটা আছে সেই চেকপোস্টে কিন্তু আমাদের কোনো পেপার চেকিং হলো না, আমরা এমনি এন্ট্রি নিয়ে নিলাম। কিন্তু তার মানে এই নয় যে পেপারটার কাজ হয়ে গেছে, পেপারটা আপনাকে সব সময়ের জন্য রাখতে হবে যতদিন আপনি অরুণাচল প্রদেশে আছেন। এবার কথা হচ্ছে আমরা যে এন্ট্রি নিলাম তারপরে একটা জিনিস আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে তেল নিতে ভুলে গেছি। গাড়িতে তেল একটু কম আছে, চলবে যা তেল আছে 100-150 কিলোমিটারের মতো, কিন্তু এখন একটা পেট্রোল পাম্প আমাদের খুঁজে নিতে হবে। আমরা এখন কামেং নদীর পাশ দিয়ে যাচ্ছি, অত্যন্ত ভালো লাগছে প্রকৃতিটা, কিন্তু পেট্রোল পাম্প একটা দেখে দাঁড়িয়ে পড়ে সেখানে একটু ডিজেল নিয়ে নেবো, আর সেখান থেকে তারপর আমরা অর্কিড যে সেন্টারটা আছে সেদিকে রওনা দেবো। হ্যাঁ, দেখতে দেখতে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প চলে এসছে। এখানে যে পেট্রোল পাম্পটা আছে সেখানে আমরা ডিজেল নিয়ে নিলাম। ডিজেলের দাম এখানে 81 টাকা 89 পয়সা করে, যথেষ্ট কম। তো আমরা 3050 টাকার মতো ডিজেল নিয়ে নিয়েছি, গাড়ি এখন পুরোপুরি ফুল। তো এটা নিয়ে আমরা এখন উঠবো উপরে
পেট্রোল পাম্পের মধ্যে একটা চা খাওয়ার জায়গা আছে, তো সেখানে জিঞ্জার টি অর্ডার করে দিয়েছি, সেটা খাচ্ছি। আর বাকিরাও বিভিন্ন রকমের টি অর্ডার করেছে। এখন আমরা অর্কিড হাউসে যাব। এইটা হচ্ছে অর্কিড হাউস। এখানে প্রচুর পরিমাণে অর্কিড আমরা দেখতে পাবো। সেখানে প্রথমেই চলে এসেছি অর্কিড রিসার্চ সেন্টারে। বাম্বু অর্কিড প্রথমে দেখে নিন আপনারা। বাম্বু জিনিসটা প্রত্যেকের জীবনের সাথেই জড়িয়ে আছে, তাই বাম্বু অর্কিড প্রথমে দেখলাম। ভেতরে গিয়ে আরও নানান রকমের অর্কিড থাকবে, সেগুলো দেখবো। চলুন। এই এবার আমরা অর্কিডেরিয়ামের মধ্যে ঢুকছি। খুব সাবধানে পা ফেলে ফেলে ঢুকতে হবে। ঢুকেই একটা সুন্দর অর্কিড দেখতে পাচ্ছি। এই একটা অর্কিড, এটাও এক ধরনের পিঙ্ক কালারের অর্কিড। এই অর্কিডটা খুব সুন্দর, দেখুন। এই অর্কিডটাও খুব সুন্দর দেখতে। এক ধরনের অর্কিড গ্রিন কালারের। আমার মনে হয় এগুলোর নাম লেখা থাকলে না আরো সুবিধে হতো, মানে আপনাদের বলতে। এখন তো কি হচ্ছে, এটা দেখুন, ওটা দেখুন, সেটা দেখুন, এই করে যাচ্ছি। হলুদ রঙের একটা অর্কিড দেখুন, হলুদ রং। এটাও একটা অদ্ভুত টাইপের ভায়োলেট কালার, দেখতে খুব সুন্দর লাগছে। মানে কোন অর্কিডটা ছেড়ে কোন অর্কিডটা ছবি তুলবো ঠিক করতে পারছি না। খুব সুন্দর এসছে। মানে আমি এখন মোটামুটি ট্রেনিং দিচ্ছি আমার ছেলেকে। আমার যে নিকন 5300 ক্যামেরাটা আছে, ওটায় 35mm লেন্স লাগিয়ে নিয়েছি, প্রাইম লেন্স দিয়ে আমরা এখানে ফটোগ্রাফি করছি। হ্যাঁ, ঠিক আছে। সেই ছবিগুলো সব একটা এক করে আমি দিয়ে দেবো। হ্যাঁ, একটু পেছন দিকে মিউজিক চালিয়ে দেবো, দিয়ে সমস্ত ফটোগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তো এখান থেকে বেরিয়ে গেলাম। ওর আগে কি আছে দেখি। আস্তে করে নামা। আমরা অর্কিড হাউস থেকে এখন রিভার ভিউ এর দিকে যাই। চলো। এটা কামেং নদী। আমরা বলছিলাম না যে কামেং নদীর তীরে যাব, তো কামেং নদীর একদম তীরে তো পৌঁছতে পারলাম না, কিন্তু ওপর থেকে নদীটাকে দেখতে পাচ্ছি। প্রচন্ড খরস্রোতা। আর জানি না ওপর দিকে যদি বৃষ্টি হয় হয়তো এই ফ্লোটা আরো বেড়ে যাবে, কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। এই জায়গাটা পুরো ফার্ন গাছের জঙ্গল হয়ে রয়েছে এখানটা। আর কিচির 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 করে একটা পোকার শব্দ হয়েই যাচ্ছে, ঝিঝি পোকা মনে হয়। সেই জঙ্গল ট্রেলটা ব্যাপক লাগছে। দুপাশে ফার্নের জঙ্গল, মাঝখান দিয়ে সরু একটা রাস্তা। অসাধারণ লাগছে দেখতে। এবং এই ফিলটাও অদ্ভুত। জঙ্গলের একটা গন্ধ সবসময় ভালো লাগে। কত উঁচু উঁচু গাছ, বাপরে, হেভি লাগছে। অর্কিডে যে জঙ্গলটা আছে, ওখানে দু রকমের অর্কিডই খালি চোখে পড়লো। একটা হচ্ছে এই বকের মতো দেখতে, আরেকটা হচ্ছে একটা ছবি তুললো সেই অর্কিডটা। আরও অর্কিড আছে, হ্যাঁ ওটা তো আছেই। আরও গা বেয়ে অর্কিডগুলো উঠেছে গাছগুলো, কিন্তু তাতে ফুল হয়নি। চলুন এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। এখন আমরা অর্কিড হাউস থেকে বেরিয়ে এবার লুমুম ওয়াটার ফলসের দিকে যাই। চলো। এই যে এবার আমরা নামছি লুমুম ওয়াটার ফলস দেখার জন্য। লুমুম ওয়াটার ফলসটা হচ্ছে একদম ছোট একটা ওয়াটার ফলস, যেটা খুব একটা উচ্চতা থেকে পড়ছে না। এবার কথা হচ্ছে যে বর্ষাকালে হয়তো এটা আরও জোরে পড়তে থাকে, কিন্তু এখন যেহেতু গরমকাল পড়ে গেছে এবং বৃষ্টি সেরকমভাবে ফ্রিকোয়েন্টলি হচ্ছে না এখানে, সেহেতু হয়তো এর যে ফলসটা সেটা একটু সরু হয়ে নামছে, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা ওয়াটার ফলস। তো চলো এবার আমরা পরের লোকেশনটায় রওনা দিই। এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা দিয়ে আমরা আস্তে আস্তে পেরিয়ে ওপারে পাহাড়ের আরেকটা পাহাড়ে যাব। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের মাঝে যাওয়ার সময় এই ব্রিজটা পড়ছে। এটা হচ্ছে নবিকা ওয়াটার ফলস। এই আরেকটা ফলস, সবই রাস্তায় যেতে যেতে পড়বে। এটা খুবই ছোট্ট একটা ওয়াটার ফলস, নবিকা ওয়াটার ফলস। এই যে আস্তে আস্তে জলটা বয়ে যাচ্ছে। ভালুকপংয়ের পর থেকেই পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, তাই রাস্তার চরিত্র যেমন চেঞ্জ হয়েছে, ঠিক সেই রকমই গাড়ি চালানোর প্যাটার্নও চেঞ্জ হয়েছে।
অল্টিটিউড গেইন করার সময় গাড়িকে লো গিয়ারে রাখতে হচ্ছে, আরপিএম বেশি বাড়িয়ে রাখতে হচ্ছে, রাস্তার টার্নিংয়ে অ্যালার্টও থাকতে হচ্ছে যাতে উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে আগে থেকে সতর্ক হয়ে যেতে পারি। রাস্তা ওভারঅল ভালো, কিন্তু পাহাড়ে বৃষ্টি শুরু হয়েছে, কোনো কোনো জায়গায় রাস্তাতেও কাজ চলছে, ধস নেমেছিল বলে। এসবের মধ্যে দিয়েই আমরা বোমডিলার দিকে এগিয়ে চললাম। আজকের গন্তব্য আপনাদের তো আগেই বলেছি, বোমডিলা। এই যে আমরা এসে গেলাম দুর্গা মন্দিরের কাছে। যাওয়ার পথে পড়লো একটা দুর্গা মন্দির। ঠিক দার্জিলিং সিকিম যাওয়ার সময় যেমন আমরা সেবক মন্দিরে মায়ের দর্শন করি, এখানেও আমরা মায়ের দর্শন করলাম। আমরা দুর্গা মন্দিরের কাছে চলে এলাম। এবার সবাই মিলে একটু নেমে প্রণাম করে আমরা এবার আগের দিকে এগিয়ে যাব। আস্তে আস্তে আরো উঁচু পাহাড়ে উঠতে হবে, আরো টার্নিং থাকবে, খুব সাবধানে আমরা এগিয়ে যাব। দুর্গা মন্দির থেকে বেরোলাম যখন, তখন প্রায় 2টো বেজে গেছে। একটু এগিয়েই একটা সুন্দর দেখে জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। না দাঁড়ালে জায়গাটার অপমান হবে যে। ঠিক জানি না এটা কোথায় এলাম, তবে ভিউ পয়েন্টটা খুব সুন্দর। মানে হতে পারে এটা শেষা ভিউ পয়েন্ট। তবে এই জায়গাটা গাড়িটা রাখলাম, রেখে এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। অত্যন্ত সুন্দর লাগছে। নিচে সম্ভবত একটা মনেস্ট্রি আছে, মনেস্ট্রিতে আগে গিয়ে অনেক দেখব, তাই এখন এই মনেস্ট্রি দেখার সেরকমভাবে ইচ্ছে নেই, কারণ আমাদের সময়টা খুব কম। অলরেডি 2:30 বেজে গেছে। আমাদের 5টা সাড়ে 5টার মধ্যে মোটামুটি চেষ্টা করব বোমডিলা ঢুকে যাওয়ার, কারণ এরপর অন্ধকার হয়ে যাবে। অন্ধকারে পাহাড়ে গাড়ি চালাতে একটু অসুবিধা হতে পারে। অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ লাগছে। আমাদের আজকের জার্নিতে পাহাড়ি রাস্তা শুরু হয়েছে ভালুকপং থেকে। এতক্ষণ পর্যন্ত আমরা শেষা ভিউ পয়েন্ট দেখলাম, কিন্তু সেভাবে পাহাড়ি রাস্তা আর মেঘ আমাদের যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি এখনো পর্যন্ত। যেটার অভিজ্ঞতা আমাদের বোমডিলা যাওয়ার পথে আর কয়েকটা সাইট সিইং দেখার পর থেকেই হয়েছে। এর পরের এপিসোডে থাকবে সেই গল্পই, আর তার সাথে থাকবে বোমডিলার সাইট সিইং।